হ্যালো স্টুডেন্ট, তো তোমরা ভাবছো যে তারা হয়তো লেকচার আপলোড করা বন্ধ করে দিয়েছে এবং আপলোড করতে পারছে না, হয়তো তোমরা ভাবছো, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে থাকছি, সেই জন্য নেটওয়ার্কের খুব প্রবলেম চলছিল সেখানে, যার জন্য লেকচার আপলোড হচ্ছিল না এবং অনেক দেরি লাগছিল। তো কোনো ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। তো আমি তোমাদেরকে বিটা সিরিজের জন্য যে মডার্ন ফিজিক্সের ফার্স্ট লেকচারটা আপলোড করেছি, সেখান থেকে আজ আমরা সেকেন্ড লেকচার আপলোড করব এবং এটা আশা করছি এখানে আমরা প্রথমত বলেই দিয়েছিলাম যে ফর্মুলা রিলেটেড টপিকস আলোচনা করা হবে, যার জন্য আজকে আশা করে যাচ্ছি যে লেকচারটি শেষ হয়ে যাবে। তো এভাবে রিভিশন করতে থাকো এবং আরও ইন্টারেস্টিং টপিকস আসতে চলেছে, কোনো আশা। সো আমরা ফার্স্ট লেকচারে যে জায়গাগুলো আলোচনা করছি তার সাথে সাথে আজকেও কিছু কিছু জিনিস টপিকস আলোচনা করব। যেমন ফার্স্ট লেকচারে বলা হয়েছিল যে আইনস্টাইনের গিভেন ইকুয়েশন ই সমান এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা, এবং যেটা এইচ সিকে 12,375 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম আকারে লিখতে পারি, বা 12,400 কখনো কখনো লিখতে পারি বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম, বা 1240 বাই ল্যামডা ইন ন্যানোমিটার আমরা লিখতে পারি। এটা গিভেন ছিল, আমরা শিখেছিলাম। ওকে, তো বিষয়টা যে এখানে সবসময় পার্টিকেল এবং ডুয়াল নেচার অফ পার্টিকেল, এখানে আমরা ডি ব্রগলি ল্যামডা এখান থেকে আমরা পেয়েছিলাম এইচ বাই পি বাই এইচ বাই এম ভি। মানে কি, মানে এখানে ডি ব্রগলি মহাশয় শিখান এই ফোটন কখনো কখনো তরঙ্গ আকারেও পাওয়া যায়। সেই তরঙ্গর ল্যামডা যেটা হবে সেটা হবে এইচ বাই তার মোমেন্টাম পি। এইচ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা সবাই জানি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻1334 জুল ইন্টু সেকেন্ড। ওকে, তো আমরা এই বিষয়টাও জানি যে এক ইলেকট্রোভোল্টকে কখনো কখনো ইলেকট্রোভোল্ট এককে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা জুল বা কিলো জুল আকারে নিয়ে যেতে পারবো। এই প্রসেসটা অ্যাপ্লাই করলে 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল সেকেন্ড পাওয়া যায়। সো এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো আজকে, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে। প্রথমে তো বলে রাখি যে পদার্থ দু প্রকারের, ম্যাটার তো আমরা জিনিসটা বুঝি না, আর ওয়েভ যেমন দু প্রকারের ধর্ম দেখায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেখান থেকে আমরা ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার আমরা পেয়ে থাকি। ওয়েভ নেচার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলা হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক প্রকারের ওয়েভ, সেমনি পার্টিকেল বা ম্যাটার কি হয়, ম্যাটার দু প্রকারের প্রপার্টিস দেখায় এক্ষেত্রে এটা হচ্ছে ওয়েভ ক্যারেক্টার আর এটা হচ্ছে পার্টিকেল ক্যারেক্টার শো করে। সেখান থেকে অনেক প্রুফড আছে, যেমন আমরা এগুলোর আমরা অনেক প্রুফড আমরা দেখাতে পারি যে ওয়েভ ক্যারেক্টারের জন্য ডিফ্র্যাকশান, রিফ্র্যাকশান, পোলারাইজেশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, এই জায়গাগুলো থেকে আমরা কী করতে পারি না, কণা ধর্মকে পদার্থ প্রমাণ করতে পারি। যেমন পার্টিকেল নেচারের আমরা ওয়েভ নেচারটাকে আমরা প্রুভ করতে পারি কীভাবে।
না ওয়েভ নেচারটাকে প্রুভ করতে পারি ডেভিসন জার্মার 1920 সালে যে এক্সপেরিমেন্ট করেছিল সেখান থেকে পার্টিকেল নেচার সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। তারপর আমরা একটা জিনিস শিখেছিলাম যে মোমেন্টাম পি পি যেটা হবে তাহলে ই ইজ ইকাল টু পি ইন্টু সি হয়, ই ইজ ইকাল টু পি ইন্টু সি হয়, আর ই সমান এইচ নিউ হয় এইচ এফ। তাহলে পি ইজ ইকাল, তাহলে এখান থেকে আমরা পি পেয়ে যাবো পি ইজ ইকাল টু এইচ এফ বাই সি। ওকে, তাহলে ফোটন কাকে বলে আমরা বুঝেছিলাম। ফোটন কি, ফোটন, হোয়াট ইজ ফোটন, ফোটন কি, ফোটন কি না ফোটন এক প্রকারের এনার্জি, এক প্রকার এনার্জি, ফোটন এক প্রকার এনার্জি মানে সোর্স অফ এনার্জি। ফোটন কি না হচ্ছে একটা বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণ, এবং এটি কণার স্রোত, সেটা এক প্রকারের এনার্জি, পার্টিকেল অফ এনার্জি। ওকে, তো এখান থেকে চলে আসছে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কী। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট কী, ফটো ইলেকট্রিক ইফেক্ট, হোয়াট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট না ফোটনের আমরা ইফেক্টে কোনো একটি ধাতব পৃষ্ঠের মধ্যে, কোনো একটা ধাতব পৃষ্ঠের মধ্যে, কোনো ধাতব পৃষ্ঠের মধ্যে, কোনো ধাতব পৃষ্ঠের মধ্যে কত কত সঠিক পরিমাণে কম্পাঙ্কের আলো ফেলা হলে বস্তুটির মধ্য থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে, সেই ফান্ডাটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওই যে আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, এটি একটি স্বল্প সময়ের মধ্যে দিয়ে, একটা মেটাল সারফেস আছে, মেটাল সারফেসের মধ্যে ইলেকট্রন আছে, মেটাল সারফেসের চারিদিক অত্যন্ত, মেটাল সারফেসের মধ্যে অনেক ইলেকট্রন আছে। ওকে, ইলেকট্রন ইনফাইনাইট টাইম। তাহলে মেটাল সারফেসের উপরে আমরা ফোটন এনার্জি দেবো। ওকে, ফোটন মানে এখন আমরা কি করব, ফ্রিকুয়েন্সি, কোনো ফ্রিকুয়েন্সি একটা লাইট দেবো, কোনো ওর সারফেসের উপরে লাইটের ফ্রিকুয়েন্সির লাইট ফেলবো, তাহলে ওই ফ্রিকুয়েন্সি কী পরিমাণ ফ্রিকুয়েন্সি দেবো যার জন্য ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসবে, দ্যাট ইজ ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবং এই যে প্রসেসটা ঘটনা হয় এটা খুব স্বল্প সময়ের জন্য হয়, টাইমটা খুব কম দেওয়া থাকে। তো এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট প্রসেস। তারপরে আছে নিবৃত বিভব। তাহলে আমরা আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে পেয়েছিলাম আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট ইপিই। আইনস্টাইন ফটো ইলেকট্রিক কি না ই সমান এইচ সি বাই ল্যামডা, বা যে টোটাল মেটাল সারফেস আছে, মেটাল সারফেসের মধ্যে ইলেকট্রনটাকে বেরিয়ে আসতে হবে, তাহলে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি দিতে হবে বা যে পরিমাণ এনার্জি দিতে হবে যার জন্য মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসবে। ওকে, মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা বেরোবে এবং মেটাল সারফেসটার সাপেক্ষে কাইনেটিক এনার্জি নিয়ে আমরা এখানে মেটাল সারফেসের বাইরে আমরা এই বাটি হাতে দাঁড়িয়ে থাকবো ইলেকট্রনগুলোকে নেওয়ার জন্য। তাহলে ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি নিয়ে এইভাবে মুভ করবে, এইভাবে আসতে থাকবে মেটাল সারফেস থেকে বেরিয়ে। যে টোটাল যে এনার্জিটা দেওয়া হবে না, ওই টোটাল এনার্জিটা হবে, টোটাল যে এনার্জিটা হবে ই যদি হয়, তাহলে সেখান থেকে আমরা পেয়েছি মেটালটা থেকে ইলেকট্রনটা বেরোনোর জন্য যে তাকে বার করতে এনার্জি লাগছে বা ওয়ার্ক ফাংশন প্লাস তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে টোটাল যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন এবং কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়ে যাবো এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশন ডাব্লু নট, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট বা এইচ এফ নট। এগুলো নিশ্চয়ই আগের দিন আলোচনা করা হয়েছে। এবং এই যে ইজ ইকাল টু এইচ সি বাই ল্যামডা বা এইচ টোটাল এনার্জি, ইজ ইকাল টু আমরা জানি ইজ ইকাল টু টোটাল এনার্জি। ওকে, ইজ ক্লিয়ার, এইচ সি বাই ল্যামডা বা এইচ এফ। ওকে, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে আমরা পেয়েছি ই ভি নট, আর এই ভি নটটাকে বলা হচ্ছে
এই ভি নট হচ্ছে স্টপিং পোটেন্সিয়াল। স্টপিং পোটেন্সিয়াল, তো স্যার স্টপিং পোটেন্সিয়াল জিনিসটা কি এসব আমরা জানি নতুন। স্টপিং পোটেন্সিয়াল, স্টপিং পোটেন্সিয়াল, স্টপিং পোটেন্সিয়াল জিনিসটা কি স্যার? স্টপিং পোটেন্সিয়াল হচ্ছে ক্যাথোডের সাপেক্ষে। পটেন্সিয়াল জিনিসটা তো আমরা বুঝি যে পোটেন্সিয়াল একটা রেফারেন্সের উপর ডিপেন্ড করে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটির বিষয়ে যে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো। স্টপিং পোটেন্সিয়াল, পোটেন্সিয়াল একটা স্কেলার রাশি। পোটেন্সিয়াল ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের মধ্যে আমরা দুটো ক্যাথোড অ্যানোডের মধ্যে আমরা ব্যাটারিতে ক্যাথোড পার্ট একটা অ্যানোড পার্ট যদি থাকে, তাহলে দুটোর মধ্যে যদি একটা বিভবের পার্থক্য থাকবে, সার্কিটটি যদি কমপ্লিট করা থাকে, তাহলে তড়িৎ প্রবাহ, এদের মধ্যে তড়িৎ প্রবাহ হবে, এদের মধ্যে তড়িৎ প্রবাহ হবে, কিন্তু যে বেশি পরিমাণে যে ভোল্টেজটা রাখলে কারেন্ট জিরো হবে, আই ইজিক্যাল টু জিরো হবে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে স্টপিং পোটেন্সিয়াল। স্টপিং পোটেন্সিয়াল, ওকে। তাহলে যে পোটেন্সিয়ালের মধ্যে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে যে পোটেন্সিয়াল রাখলে টোটাল কারেন্ট জিরো হবে, বা আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ প্রবাহ জিরো হবে, সেটাকেই বলা হবে। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালুটাই হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ ইভি নট। আমরা এখানে এটাই লিখেছি, কাইনেটিক ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আমরা লিখতেই পারতাম। তাহলে হাফ এম ভি স্কোয়ার, সো আমরা ভি স্কোয়ার পেয়ে যাচ্ছি 2EV নট বাই এম, ওকে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2EV নট বাই এম। নেক্সট আমরা যে জায়গাটা জানবো যে ফটো ইলেকট্রন কি? ফটো ইলেকট্রন যে ইলেকট্রনগুলো ওখান থেকে বেরিয়ে আসছে, ফটো ইলেকট্রন কি না, ফটো ইলেকট্রনগুলো যে ইলেকট্রনগুলো মেটাল সারফেস থেকে বেরিয়ে আসছে সেইগুলোকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন, ওকে। তারপরে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড frequency, threshold frequency and wavelength। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বলা হয় না? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে যে মিনিমাম ফ্রিকোয়েন্সির মধ্যে, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি, আমরা এই জায়গাটা তো নিশ্চয়ই পড়েই নিয়েছি যে ই সমান এইচ সি বাই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম প্লাস ওয়ার্ক ফাংশন। তাহলে আমাকে নিশ্চয়ই মেটাল সারফেস আছে, মেটাল সারফেসের মধ্যে ল্যামডা বা ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ দেওয়া হলে, ফ্রিকোয়েন্সি দেওয়া হলে বা এনার্জি দেওয়া হলে, সামথিং ফ্রিকোয়েন্সি এনার্জি দেওয়া হলে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। তাহলে ইলেকট্রন বেরিয়ে আসার যে প্রসেসটা, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে হোয়াট ইজ ডেফিনেশন অফ ওয়ার্ক ফাংশন? ওয়ার্ক ফাংশনের ডেফিনেশন এটাই হয়ে যাবে, নিজেরা লিখে নেবেন এই জায়গাটা, এইগুলো যে ওয়ার্ক ফাংশন কি। ওয়ার্ক ফাংশন ইলেকট্রনটা বেরিয়ে আসার জন্য যে পরিমাণ ইলেকট্রনের যে পরিমাণে এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাহলে কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কাকে বলে না? যে পরিমাণ কাইনেটিক এনার্জি দিলে মানে তার সর্ববহিস্তম ইলেকট্রনটি যে কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে আসবে, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সাপেক্ষে বেরিয়ে আসবে, সেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে বলেছে কাইনেটিক ম্যাক্সিমাম। তো
নিশ্চয়ই আমাদেরকে যে এনার্জিটা দেওয়া হবে টোটাল এনার্জি নিশ্চয়ই তাকে ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হবে। কার্নীয় এনার্জি যাই হোক না কেন একটা ইলেকট্রনের ওয়ার্ক ফাংশনের থেকে টোটাল এনার্জিটা নিশ্চয়ই বেশি বা তার সমান হতে হবে। ওকে, তাহলে কী হবে না এইচ সি বাই এইচ এফ গ্রেটার দেন এইচ এফ নট গ্রেটার দেন ইকুয়াল টু বাই এফ গ্রেটার দেন ইকুয়াল টু এফ নট। তাহলে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা তা এই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাট এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বলা না যে ন্যূনতম ফ্রিকোয়েন্সির দেওয়া হলে মেটাল যে ন্যূনতম ফ্রিকোয়েন্সির আলো ধাতব মেটাল সারফেসে দেওয়া হলে আলোক তড়িৎ নিঃসরণ বা ফটোইলেকট্রিক ইফেক্ট বা ইলেকট্রন বেরিয়ে আসাটা দেখতে পাবো, সেইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি নট। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আবার ই গ্রেটার দেন ওয়ার্ক ফাংশন গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এইচ সি বাই ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এটা কেটে গেলে ল্যামডা নট গ্রেটার দেন ল্যামডা, তাহলে ল্যামডা নট হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এখানে কি হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এটা ওয়েভলেন্থ রয়েছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কাকে বলা হয় না যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের জন্য মেটাল সারফেস থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তারপরে কি হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ল্যামডা নট ইজ ইকাল টু সি বাই ফ্রিকোয়েন্সি নট। এটার সাথে তো কোনো অসুবিধা নেই, কারণ সি ইজ ইকাল টু এফ ল্যামডা। ওকে, সি ইজ ইকাল টু এফ ল্যামডা, এটা তো বেসিক জিনিস না। তারপর আমরা স্পেকট্রাম পড়েছিলাম। স্পেকট্রামের একটা সুন্দর গল্প বলা যাক স্পেকট্রামের নিয়ে, যে লাইট স্পেকট্রাম আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন আমার স্কুলে স্যার এক গল্প বলেছিল, কেমন লাইফ যে সেই গল্পগুলো এখনও পর্যন্ত মনে থাকে। সায়েন্স রিলেটেড খুব ইন্টারেস্টিং স্যার ছিল এবং খুব হাসাতেন, অত্যন্ত ভালো ছিল। সেখান থেকে আমি এই জিনিসটা শিখতে পেরেছিলাম, এই কাহিনিটা, এই গল্পটা, যেখান থেকে তখন আমি তোমাদের মতনই নিজের কোনো আইডিয়া থাকতো না, বাট নিজের জিনিসটা মনে রাখার চেষ্টা করেছিলাম, যার জন্য আজ এত বড় অ্যাচিভমেন্ট তোমাদেরকে পড়ানোর ক্ষমতা রাখতে পারছি বলে মনে হচ্ছে। তো প্রসেসটা ওই যে গল্পটা শুনেছিলাম, গায়ে অতি দৃশ্য দেখে ওবামা রেডিও ওবামা মানে এখানে মাইক্রো রেডিও, আরও মাঝে মাঝে যদি কিছু থাকে তো মনে পড়ছে না। তো এই কাহিনিটা শুনেছিলাম, খুব ইন্টারেস্টিং কাহিনি। দেখো এক্ষেত্রে আমরা স্পেকট্রামের কাহিনি বলতে পেরেছি যে এক্স রে প্রথমে গামা, নেক্সট এটা হচ্ছে গামা এক্স, গামা রেজ, এক্স রে, অতিবেগুনি রশ্মি ইউভি, দৃশ্যমান হচ্ছে ভিজিবল, অবলোহিতটাকে মাইক্রো, আর রেডিও অবলোহিত এখন বেশ মনে পড়ছে না। তো দৃশ্যমানের মধ্যে পড়ছে ভিবজিওর মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন,
ইয়েলো, অরেঞ্জ, রেড, তাহলে কি হয় না ইয়াদের মধ্যে ল্যামডা এবং ফ্রিকোয়েন্সির কিছু হেরফের হয়, ডিক্রিজিং ইনক্রিজিং, সেটা তোমরা বইয়ে দেখে নেবে। তো এটা আলোচনা করার ছিল। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ফটো ইলেকট্রিক ইফেক্টে সবসময় তরঙ্গ তত্ত্ব দ্বারা টোটাল ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা, ডি ব্রগলি ল্যামডা এইচ বাই পি বা এইচ বাই এম ভি, এইচ বাই এম ভি বা এইচ বাই রুট ওভার অফ 2 কিউ ই ভি, বা আমরা যদি মোমেন্টাম কনজারভেশন লাগাই এম ভিকে পি কে যদি আমরা বার করি, তাহলে আমরা ওয়ার্ক এনার্জি থিওরামে দেখতে পাই যে পি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি হয় না, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তাহলে এম যদি মাল্টিপ্লাইড বাই ডিভিশন করি কোনো অসুবিধা নেই, তাহলে এম এদিকেও মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m/ke, দ্যাট মিন্স পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m/ke, তাহলে এটা আমরা লিখতে পারি এইচ বাই রুট ওভার অফ 2m/ke বা এইচ বাই রুট ওভার 2 QeV সামথিং সামথিং এরকম কিছু একটা, বা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 150/V ইন ইলেকট্রোভোল্ট, বা আমরা লিখতে পারি 12.27 ডিভাইড বাই রুট ওভার অফ ভি। ওকে, এটা আমরা লিখতে পারি অ্যাংস্ট্রম, এইটার মধ্যে ল্যামডা ভ্যালুটা পেয়ে যেতে পারি অনায়াসে। ঠিক আছে, নেক্সট আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে মডেল, যে কীভাবে পরমাণু প্রস্তুতির প্রসেসগুলো আমরা শিখবো, যে কীভাবে পরমাণুর মধ্যে কী আছে, হোয়াট ইজ অ্যাটমস নিয়ে পড়বো আমরা। ওকে, অ্যাটমস কি, তাহলে আমরা অ্যাটমসের ধারণা আমরা নিশ্চয়ই পাই। এটা হচ্ছে অ্যাটমসের মধ্যে দুটো পার্টস, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে ইলেকট্রনের মধ্যে যে কক্ষপথগুলোতে ঘুরে বেড়ায় অরবিটাল, ইলেকট্রনস ইন অরবিটাল। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ধারণা বহুদিন থেকে বহুত পুরনো কাহিনী হয়ে আসছে, যে বহু সায়েন্টিস্টের মতবাদ। তো আমার কি মতবাদ, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস চার্জযুক্ত এবং নিউট্রন আধানহীন, এবং তার বাইরের কক্ষপথের স্পেসিফিক জায়গাতে 7টি কক্ষপথে 1 থেকে 7 পর্যন্ত কক্ষপথে 2×n² আকারে ফর্মুলায় ইলেকট্রনগুলির বাইরের কক্ষপথে এরকম সার্কুলার অরবিটালে, আমারটা যদি অন্যরকম হয়ে যাচ্ছে, সার্কুলার অরবিটালে ঘুরে বেড়ায়। তো এইভাবে ইলেকট্রনগুলি মুভ করে। কেমিস্ট্রিতে ইলেকট্রন বিন্যাস শিখে নেবে, দরকার পড়লে আপলোড করে দেবো, কোনো চাপ নেই। তো বিভিন্ন সায়েন্টিস্ট মতবাদ দেখেন, সেখান থেকে একটা সায়েন্টিস্ট থমসন একটা মডেল দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে এই পাম্প পুডিং মডেলে কি বলা হয়েছিল যে ইলেকট্রনগুলি সেই তরমুজের বীজের মতো চারিদিকে ছড়িয়ে থাকে, এবং বলে রাখা দরকার ইলেকট্রনগুলি কক্ষপথে বাকি জায়গাটা গোটাটাই ফাঁকা নিউক্লিয়াসের মধ্যে। কারণ আমরা যেটা জানি, আমরা যদি দেখি যে প্রোটন হচ্ছে প্লাস চার্জযুক্ত এই নিউক্লিয়াসের ভিতরে, তারপর নিউট্রন কণা, দেন আমরা জানি যে ইলেকট্রন কণা। তাহলে
আমরা তো সবাই জানি যে এটা হচ্ছে প্লাস চার্জযুক্ত একটা কোণা, এটা জিরো, আর এটা মানে কোনো আধান নেই, এটা নেগেটিভলি চার্জ আধান। ওকে, যার জন্য এই নেগেটিভলি চার্জ আর এই পজিটিভলি চার্জের জন্য নিউট্রাল রাখছে অ্যাটমটাকে, যার জন্য কোনো ফোর্স ক্রিয়া করছে না, বা এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করছে, যার জন্য পুরো অ্যাটমটাকে নষ্ট হয়ে যেতে বা ভেঙে যেতে বাধা দিচ্ছে, কারণ চার্জ জিরো হয়ে যাচ্ছে। তারপর আমরা জানি প্লাস প্লাস কত, প্লাস ওয়ান চার্জ, প্লাস ওয়ান মাইনাস প্লাস ই মাইনাস ই, এবং এখানে জিরো। মাস কত, মাস এখানে 1.66 1.66 ইন্টু 10⁻⁻27, এবং মাস প্রায় সেম প্রোটনের মতনই 1.6 ইন মাইনাস। ডাটাটা দেখে নিতে পারো, কিছু হেরফের হতে পারে, কেজিতে সম্ভবত। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো এটা প্লাস ই মানে হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10⁻13 কুলম। এটা চার্জ, এটা কোনো চার্জ থাকে না, চার্জ জিরো। আর এটা মাইনাস 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটার ক্ষেত্রে কি হয় না, এদের মাসটা প্রায় সেম। তারপরে এটা নিউক্লিয়াসে থাকে, এটা নিউক্লিয়াসের বাইরে থমসন মানে পাম্প পুডিং মডেল দিয়েছিলেন, যেখানে বাকি নিউক্লিয়াসের গোটা জায়গাটা ফাঁকা, এবং এই তরমুজের বিচের মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। এভাবে থমসন মডেল দিয়েছেন এবং বলেছেন যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস একটা ধনাত্মক আধানের গোলকের রেডিয়াস বলেছিল যে প্রায় 10⁻10 মিটারের পারা, মানে অ্যাংস্ট্রম এককে তিনি কল্পনা করেছিলেন যে তার রেডিয়াসটা প্রায় অ্যাংস্ট্রমের ন্যায় আকারে থাকে। দেন আমরা পেয়েছিলাম রাদারফোর্ড মডেল পেয়েছিলাম। রাদারফোর্ড মডেলে কিছু ত্রুটি থেকে গেছিলো, কারণ রাদারফোর্ড মডেল সেখান থেকে নিউক্লিয়াস পরমাণুর স্থায়িত্বর কথা বলতে পারেননি। রাদারফোর্ড বলেছিলেন যে ওইভাবেই যে নিউক্লিয়াসের অরবিটালে 2x2 স্পেসিফিক গণিতক আকারে ইলেকট্রনগুলি কক্ষপথে ঘোরাফেরা করবে। রাদারফোর্ড মডেলের কি ব্যর্থতা রয়েছে না, তিনি পরমাণুর স্থায়িত্ব ব্যর্থতা ব্যাখ্যা করতে পারেননি। তারপরে রেখা বর্ণালী সম্পর্কে আলোচনা করতে পারেননি। এই যেগুলো তাহলে কি না, পরমাণুর স্থায়িত্ব বর্ণনা, পরমাণুর স্থায়িত্ব এবং রেখা বর্ণালী ব্যাখ্যা দিতে ব্যর্থ। ওকে, নেক্সট আমরা যে জায়গাটা পড়ব যে বোরের মডেল কি ছিল। বোর মডেল থেকে আমরা জানি যে বোর 3টি পস্টুলেট দিয়েছিলেন। সেটা হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। ফার্স্ট হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু hf। যে এনার্জি ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে hf এর সমান। আবার ফার্স্ট যদি হয় ভরবেগটা যেটা হবে mvr, দ্যাট ইজ ইকুয়াল টু h/2 পাই এর সাধারণ মাল্টিপল। এইচ কাটা চিহ্নটা h/2 পাইকে ডিনোট করে, এই চিহ্নটা দ্যাট ইজ ইকুয়াল টু এটার কি নাম এখন মনে পড়ছে। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে সেকেন্ড দেওয়া, এবং থার্ড দেওয়া যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 1/4πε0 E²/r² is equal to mv² by r। ওকে, তাহলে
এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এইটাই দিয়েছিলেন আইডিয়া যে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্সের ন্যায় হবে। দেন আমরা পেয়ে যাবো যে এই জিনিসটা মনে রাখা দরকার, ব্যাস এখান থেকে বাকি এই ফর্মুলাগুলো রিলেট করলেই সমস্তটাই পেয়ে যাবো। যেমন কি আমরা আরকে প্রপোর্শনাল দেখি এন স্কোয়ার বাই জেড দ্বারা, মানে আরকে যদি আমরা ক্যালকুলেট আউট করি না তাহলে এন স্কোয়ার মানে আমরা যদি এটা থেকে আমাদের আর রেশিও দিয়ে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এগুলো এই যে ফর্মুলাগুলো এইগুলো ফর্মুলা সাবস্টিটিউশন করলে আরকে আমরা প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড আকারে পাবো এবং ভিকে আমরা পাবো জেড বাই এন আকারে, আর ইকে পাবো প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। ওকে, এটা আমরা কিন্তু পাবো। তারপরে আমরা তো এই ফর্মুলাটা পেয়ে গেছি 1/f বা নিউ বার, 1/λ বা নিউ বার, দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1/n ফাইনাল স্কোয়ার কোথায় যাবে? তো এখান থেকে আমরা বলেই দিয়েছিলাম যে ফর ল্যামডা মিনিমাম যদি আমরা এন ইনিশিয়ালকে আমরা যদি ধরে নিলাম, লেট এন ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 2 মানে বার্মার সিরিজের জন্য, তো কি হবে এন ফাইনাল কি হবে সেটা জানতে হলে আমাকে এন ফাইনাল কি হবে ফর ল্যামডা ম্যাক্সিমাম অ্যান্ড ল্যামডা মিনিমাম। দ্য প্রসেস আমরা সিম্পল বলে দিয়েছিলাম, যেখানে আমরা 2 বস করিয়ে দেবো, কোনো চাপ নেই। এটা আমরা বার করব, তাহলে ল্যামডাকে ম্যাক্সিমাম পেতে হবে, গোটাটাকে মিনিমাম পেতে হবে, ইকুয়ালিটির সাপেক্ষে এটাকেও মিনিমাম পেতে হবে, এবং মাইনাস আছে তার জন্য গোটা টার্মটাকে ম্যাক্সিমাম হতে হবে, এটা মিনিমাম হতে হবে। নিচের টার্মটা এন ফাইনাল মিনিমাম কত হতে হবে না, এন ফাইনাল মিনিমাম সাবজেক্ট কম হতে পারে 2-এর পর 3, কারণ নিচের থেকে তো আর যেতে পারে না, না সবসময় উপর থেকে আসবে, তাহলে এই 2-এর কাছের ভ্যালু হচ্ছে 3 সবচেয়ে ছোটো। আর ল্যামডা মিনিমামের জন্য এটা মিনিমাম পেতে হবে, এটা ম্যাক্সিমাম গোটা টার্মটা, দেন এই টার্মটাও ম্যাক্সিমাম, তাহলে এই টার্মটা ম্যাক্সিমাম হলে এটা মাইনাস আছে, তাহলে এটা মিনিমাম হতে হবে গোটা টার্মটাকে, আর এই নিচের টার্মটাকে ম্যাক্সিমাম হতে হবে। ম্যাক্সিমাম কত হতে পারে ইনফিনিটি, তাহলে ইনভার্স এটা ইনফিনিটি ভ্যালু পাবো, যার জন্য ল্যামডা মিনিমাম হবে। দ্যাট ইজ সিম্পল প্রসেস। এখানে আর ইজ ইকুয়াল টু রিড বার কনস্ট্যান্ট দ্যাট ভ্যালু হচ্ছে 109,737 সেমি ইনভার্স। ওকে, রিড বার কনস্ট্যান্ট। তারপরে আমরা কতগুলো প্রসেস পেয়ে যাব, আইসোটোন, ইলেকট্রনিক, আইসোবার। তো আগে জেনে নিই যে আমরা জেডকে মাস নাম্বার না অ্যাটমিক নাম্বার দ্বারা ডিনোট করি। জেডকে অ্যাটমিক নাম্বার বলতে আমরা ভালোবাসি, আর এমকে আমরা মাস নাম্বার বলতে ভালোবাসি। অ্যাটম যদি আমাদের এক্স অ্যাটম হয় তাহলে এটাকে আমরা জেড এমকে এইভাবে লিখি, জেড এক্স যদি অ্যাটম হয় তাহলে আমরা এমকে এখানে লিখি, জেডকে এখানে লিখি, বা আমরা এইভাবে লিখি এক্স এম জেড। পুরো প্রসেস ইজি করে দেওয়া হবে, কোনো চাপ নেই। তো এম ইজিক্যাল টু আমরা জানি জেড প্লাস আমাদের মাস নাম্বার, মানে হচ্ছে নিউট্রন নাম্বার, নিউট্রন সংখ্যা প্লাস জেড অ্যাটমিক নাম্বার, টোটাল মাস নাম্বার। তো আইসোটোপ মানে হচ্ছে আইসো মানে হচ্ছে সেম, টোটাল সবগুলোতে সেম কিছু একটা সেম আছে, ঠিক আছে। তারপরে কোন জিনিসটা আলাদা আছে সেটা দেখতে হবে, যে নামটা তার পাশে আছে তারপরে সেই জিনিসটা সেম। টোপ মানে কি
মানে অ্যাটমিক নাম্বার সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট সব কিছু, সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট সব কিছু, ব্যাস। আইসোটোপ মানে হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার বাট বিভিন্ন নিউট্রন সংখ্যা থাকে এবং বিভিন্ন অ্যাটম একই অ্যাটমের মধ্যে হতে পারে, যেমন প্রোটিয়াম, ট্রাইটেরিয়াম, ওকে। এটাকে প্রোটিয়াম, এটাকে ডয়টেরিয়াম, এটা ট্রাইটেরিয়াম আকারে লেখা হয়। তো এর বিষয়ে আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো পরে জানবে, চাপ নেই। তো এটা হচ্ছে একটা আইসোটোপের উদাহরণ। আইসোটোন কি? টোন মানে কি? টোন মানে হচ্ছে তোমার আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সেম নিউট্রন নাম্বার সেম। যেমন কি ধরো কার্বন 6, 14 এবং অক্সিজেন 8, 16। এদের মধ্যে সেম 8টি করে নিউট্রন থাকে, তার জন্য আইসোটোন এরা। নেক্সট আমরা যেটা জানবো যে আইসো ইলেকট্রনিক মানে সেম ইলেকট্রন সংখ্যা, সেম ইলেকট্রন আছে সেমনি স্পিসিস, ওকে। আর আইসোবার মানে সমভর, ভর মানে যে সেম মাস নাম্বারের বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। যেমন আমরা ধরে নিতে পারি কার্বনের ক্ষেত্রে কার্বন 8, 14 এবং অক্সিজেন 8, 14 এবং অক্সিজেন 8, 16। এটা কিন্তু ধরে নিতে পারি। বা আলাদা অ্যাটমিক নাম্বার যুক্তও হতে পারে, এমনও হতে পারে যে মিস্টেক হয়ে গেল, যে আইসোবার বলতে আমরা কি বোঝাতে চাইছি, যে আইসোবার মানে হচ্ছে সেম মাস নাম্বার। যেমন কি ধরো মাস নাম্বার মানে এই যে 14 মাস নাম্বারটা সেম হবে, কোনো একটা মেটালের মধ্যে 14 আছে বা 8, এখানে 8 আছে, 14 আছে, তো এইটাকে আমরা বলে দিতে পারি যে সেম বিষয় আইসোবার। এখানে যে জিনিসটি চলে এসেছে যে নিউক্লিয়ন্স তো আমরা পড়লাম। নিউক্লিয়ন্স হচ্ছে জেড প্লাস নিউট্রন নাম্বার, অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়ন্সের মধ্যে তাহলে মাস ডিফেক্ট এবং বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট এবং বাইন্ডিং এনার্জি। মাস ডিফেক্ট কি? ডেল এম ইজিক্যাল টু, যদি কোনো একটা অ্যাটম আছে, সে অ্যাটমটা ব্রেক হলো, তাহলে অ্যাটমের মধ্যে ব্রেক হলে কী হবে? নিউট্রন এবং অ্যাটমের মধ্যে ধরে নিলাম যে 4টি প্রোটন ছিল এবং কী ছিল না 4টি প্রোটন ছিল এবং তার সাথে সাথে 6টি নিউট্রন ছিল, তাহলে 10টি ছিল। তাহলে 10টির থেকে এগুলো সব আলাদা হয়ে যাবে, প্রোটন নিউট্রন আলাদা হয়ে যাবে অ্যাটমটার মধ্যে থেকে। তাহলে কী হবে? যে এটার একটা মাস ছিল, তাহলে যে ছোটা প্রোটনের ভর এই যেটা ইনটু এই যে অ্যাকচুয়ালি আর যে চারটা প্রোটনের ভর এবং ছোটা নিউট্রনের ভর, সেইটা হিসাব করে এই এমটা দিয়ে বিয়োগ করলে যে মাসের ডিফেক্ট পাবো। অ্যাকচুয়ালি আমরা বলছি যে প্রোটনের ভর আর নিউট্রনের ভর
মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ নিউট্রন আমরা প্রায় সেম বলছি, বাট পুরোপুরি সেম নয়, নিউট্রনের মাস একটু ज़्यादा। তাহলে এই একটু বেশির জন্য মাসের ডিফেক্ট চলে এসছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসটা যখন ভেঙে দেখছি তখন দেখছি যে ছোটা প্রোটনের ভর যতটা, এবং অ্যাকচুয়ালি তাহলে এই ক্ষেত্রে ছোটা প্রোটনের ভর প্লাস তার সাপেক্ষে চারটা প্রোটন ছোটা নিউট্রন মাইনাস এম, এই যে মাসটা এটা হচ্ছে মাস ডিফেক্ট বা ডেল এম। তাহলে ডেল এম এর ফর্মুলা হচ্ছে জেড প্রোটন এর ভর, জেড ইন্টু মাস অফ প্রোটন মাইনাস প্লাস এম মাইনাস জেড মাস অফ নিউট্রন, অ্যান্ড দেন আমরা যদি তার সাপেক্ষে বিয়োগ করি টোটাল মাসটা, এই যে মাসটা পাবো সেটা হচ্ছে ডেল এম। আর যে এনার্জি বাইন্ডিং এনার্জি, কারণ এনার্জি আইনস্টাইনের সূত্র থেকে পাই ই ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। তাহলে যে এনার্জিটা পাবো সেই এনার্জিটা এই মাস ডিফেক্টের সাথে তার স্পিড অফ লাইটের স্কোয়ার গুণফল করলেই আমরা পেয়ে যাবো। তাহলে এনার্জি ডেল এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বাইন্ডিং এনার্জি বা জেড এম পি প্লাস এম মাইনাস জেড এম এন মাইনাস এম ইন্টু সি স্কোয়ার, বা এটাকে আমরা বাইন্ডিং এনার্জি লিখছি, বাইন্ডিং মাস ডিফেক্ট বাইন্ডিং এনার্জিতে আমরা কি দেখি না, এনার্জি অফ প্রোডাক্ট রিয়েক্ট্যান্ট মাইনাস এনার্জি অফ প্রোডাক্ট, এদের বিয়োগফলটা বাইন্ডিং এনার্জি যত হবে সেটা। তো এরপরে চলে আসে আলফা ডিকে, বিটা ডিকে এবং গামা ডিকে। তো এখানে বলে রাখি 1 ইলেকট্রোভোল্ট তো আমরা জানি সবাই যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম বা জুল, এটা জুল, বা আমরা এটাকে সিজিএসে করলে 10⁻12 আর পেয়ে যাব, চাপ নেই। 1 এমইউ বা 1 ইউ ডিনোট করা হয় কি না 931.2 মেগা ইলেকট্রোভোল্টকে বা 1.6 ইন্টু 24 গ্রামকে ডিনোট করা হয় কেজিকে, এই এতটা কেজিকে বলা হয় 1 এমইউ। ঠিক আছে, এরপরে চলে আসে আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, আলফা বিটা গামা। তাহলে আলফা ডিকেতে কি ঘটে, আলফা ডিকেতে কি হবে না, যদি এম জেড এই এক্স একটা অ্যাটম তার এম এবং জেড ছিল, তার সাপেক্ষে কী হবে আলফা ডিকে হচ্ছে হিলিয়াম কণার স্রোত, এটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত। ওকে, তো এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে যাবে ঠিকই, বাট M-4 হবে, Z-2 হবে, যতগুলোই বেরিয়ে যাক না কেন এই প্রসেসটা অবলম্বন হবে। ঠিক আছে, আলফা কণা বা হিলিয়াম 4 2 অ্যাটম বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে বিটা কণাতে কী হবে না, XM জেডের একটা অ্যাটম, সেখান থেকে আলফা কণা বেরিয়ে গেল, বিটা কণা বেরিয়ে গেলে কী হবে XM/Z+1 একটা অ্যাটম পাওয়া যাবে। ঠিক আছে, প্লাস একটা ইলেকট্রন মাইনাস পাওয়া যাবে। এটা হচ্ছে এই বিটা কোণার কী কাজ না, গামা কোণার এক্স একটা অ্যাটম, এই XMZ4 সেখান থেকে আনস্টেবলটাকে স্ট্যাবিলিটি দিতে পারবে গামা রেডিয়েশন পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য প্রসেস। ঠিক আছে, তো এখান থেকে আমরা আয়োনাইজেশন তাহলে এটি হচ্ছে একটি ইলেকট্রনের সমান -E
ইলেকট্রন মাইনাসে এটা রেডিয়েশন কোনা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো কার কত ভেদন ক্ষমতা, এই জায়গাগুলো তো নিশ্চয়ই পাতা জেনে যাবে। তো মোজলের সূত্র এক্স রে সম্পর্কে তার আগে জানলে আমরা রেডিও অ্যাক্টিভিটি কি না, নিউক্লিয়াসের মধ্যে কণার ক্ষয় হবে, এবং যে রেটে ক্ষয় হবে সেই প্রসেসটা যে রেটে ক্ষয় হচ্ছে dN/dt, সেটা তার কনসেন্ট্রেশনের উপর সমানুপাতিক। ঠিক আছে, দ্যাট ইজ এ প্রসেস। তাহলে আমরা কনসেন্ট্রেশনের জন্য আমরা কে মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে dN/n ইজ ইকুয়াল টু কে ডিটি, মাইনাস এখানে, তাহলে মানে আমার যদি রেডিও অ্যাক্টিভিটিতে যদি প্রথমে টি ইজ ইকুয়াল টু 0-তে যদি আমার n ইজ ইকুয়াল টু n0 ছিল, এবং টি ইজ ইকুয়াল টু টিতে আমার n ইজ ইকুয়াল টু n ফাইনালে চলে যাবে nTতে, তাহলে টি ইজ ইকুয়াল টু 0-তে n0, টি ইজ ইকুয়াল টু টিতে n ইজ ইকুয়াল টু nt, তাহলে ln n এখান থেকে মাইনাস অফ কে টি তার লিমিট n0 থেকে টি, আর এখানে n0 থেকে nt, তাহলে n টি মাইনাস n ln n0 ইকুয়াল টু মাইনাস কে টি মাইনাস 0, তাহলে ln n0 nt বাই n0 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কে টি, বা কে ইজ ইকুয়াল টু 1/t ইন্টু ln n0 বাই nt। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাব না n কে টি ইজ ইকুয়াল টু ln n0 বাই nt, বা আমরা পেয়ে যাবো মাইনাসটি যদি রেখে দিই তাহলে হবে nt ইজ ইকুয়াল টু n0 ইন্টু e কি পাওয়ার মাইনাস কে টি। ওকে, তো টি ইজ ইকুয়াল টু যখন টি হাফ ওয়েন টি ইজ ইকুয়াল টু টি হাফ, তখন n টি ইজ ইকুয়াল টু n0/2। ওকে, তো এখান থেকে আমরা এই ইকুয়েশানে বসিয়ে পাই কি হবে না ln n0/2 বাই n0 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কে টি, তাহলে ln 1/2 মাইনাস ইকুয়াল টু কে টি, বা কে ইজ ইকুয়াল টু ln 2/t বা 0.65 যে ভ্যালু ln 2 এর ভ্যালু বাই টি, দ্যাট ইজ ইকুয়াল টু টি হাফ। ওকে, নেক্সট আমরা যেটা পড়ব এটি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। মোজলে একটা সূত্র দিয়েছিল যেটা হচ্ছে মোজলেস ল নামে পরিচিত। মোজলেস ল দিয়েছিল যে রুট ওভার অফ ফ্রিকোয়েন্সি, পিরিয়ডিক টেবিলে এলিমেন্টগুলোকে সাজানোর প্রয়োজন ছিল, এত সকল আবিষ্কার হয়েছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে, তাহলে এবারে পিরিয়ডিক টেবিলে সাজানো হবে। তাহলে সেখানে মোজলে একটা ইয়ং সায়েন্টিস্ট একটা গবেষণার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে এই যে তার যে কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিসগুলো এলিমেন্টের, সেটা অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে কীভাবে সেই ফর্মুলাটা রুট ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই একটা পদার্থের প্রপার্টিস, সেটা প্রপোর্শনাল টু জেড বা অ্যাটমিক নাম্বার উপরে প্রমাণ করে দিয়েছিলেন যে রুট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু a ইন্টু z-1, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এক্স রে গবেষণা করেছিলেন। এক্স রের মধ্যে কতগুলো তিনি সফট ক্যাটাগরিতে ভাগ করেছিলেন, সফট এক্স রে, এবং তিনি কতগুলো হার্ড এক্স রে, ওয়েভলেন্থের অর্ডার রয়েছে সেখানে। এক্স রে কোন জায়গা থেকে কোন ইকুয়েশনের মধ্যে পড়বে না 0.01 অ্যাংস্ট্রম থেকে, বা আমরা বলতে পারি 10 অ্যাংস্ট্রম
মানে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত যেটা পড়ে সেটা হচ্ছে, বা এই জায়গাটাই, এটা হচ্ছে এক্স রে এর মধ্যে পড়ে। তো ক্যারেক্টারিস্টিক এক্স রে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে, ক্যারেক্টারিস্টিক এক্স রে, একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস এক্স রে, ক্যারেক্টারিস্টিক এক্স রে। তো এক্স রের জন্য যে ল্যামডা মিনিমাম ভ্যালু হয় সেটা হচ্ছে সিম্পল 1223 বাই ল্যামডা ইন নিশ্চয়ই ন্যানোমিটার, ল্যামডা ইন ন্যানোমিটার। ওকে, তারপরে আমরা চলে আসবো সিম্পল প্রসেস, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার রিয়াকশান। নিউক্লিয়ার রিয়াকশান কি না, নিউক্লিয়ার রিয়াকশানে ফিউশন হয়, ফিউশন আর ফিউশন মানে যে একটা সংযোজন হয় আর একটা বিভাজন হয়। তো আগে কোনটা শেখানো হবে, সংযোজন আর বিভাজন? আগে আমরা বিভাজন করি তবেই তো সংযোজনের প্রয়োজন হবে না। বিভাজন কীভাবে হবে? বিভাজন হচ্ছে প্রসেসটা, একটা ভারী নিউক্লিয়াস আছে, সে ভারী নিউক্লিয়াসকে আমরা কী করব, নিউট্রন কণা দ্বারা আঘাত করব। এটা স্লোলি মুভিং নিউট্রন, শীতল ঠান্ডা একটা নিউট্রন কণা দ্বারা যদি আমরা ইউরেনিয়াম 232-এর মতো ভারী কণাকে যদি আঘাত করি